জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন সেনাকুঞ্জে উপস্থিত হন, তার আগে থেকেই অতিথির আসনে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে কুশল বিনিময় করে ডক্টর ইউনূস বলেন, খালেদা জিয়ার উপস্থিতি গর্ব আনন্দের। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ২৪-এর তরুণদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তিনি, যাদের প্রাণের বিনিময়ে দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এদিকে বিএনপি চেয়ারপারসনকে আমন্ত্রণ ও সম্মাননার জন্য সশস্ত্র বাহিনী ও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দীর্ঘ ১২ বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। বিগত ১৫ বছরে এই দেশে গণতন্ত্রের জন্য মানুষেরা যে সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, তার স্বীকৃতি তিনি দিয়েছেন। স্বীকৃতি দিয়েছেন আজকে এই জুলাই আগস্ট জনগণ এবং ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রাণগুলো চলে গেল তার স্বীকৃতি দিয়েছেন এবং এই গণ অভ্যুত্থানকে তিনি স্বীকৃতি দিয়েছেন। এর আগে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারীদের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনী দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জিওসি মীর মুশফিকুর রহমান। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রাম সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন ও দেশ গঠনে বেসামরিক প্রশাসনকে সহায়তা সহ বিভিন্ন দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবার, সামরিক বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আগত অতিথিদের অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী পুরো বিশ্ব শান্তি রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। রাজনৈতিক দলগুলো যেভাবে চাইবে সেভাবে আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন। তিনি বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই হবে নতুন নির্বাচন কমিশনের কাজ। I don't want to make the election system a farce. এটাকে একটা প্রহসন তৈরি করা, এটা ইলেকশন মিনস ইলেকশন প্রপার। সভ্য দেশে যে ইলেকশন হয়
আমি ইনশাআল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। নির্বাচন রিলেটেড রিফর্মস কিছু করতে হবে সেই রিফর্মসগুলো কি কি আমি গিয়ে বসলে যখন দেখবো আমি স্টক টেকিং করব তখন দেখবো যে না আমাকে এই জিনিসগুলো ওই জিনিসগুলো করতে কতদিন লাগে। আবার রিফর্মস কমিশন একটা করছে, ইলেকশন কমিশন, রিফর্মস কমিশন কি কি সাজেশন দেয়, তো ওগুলো দেখে ওই যে কদিন লাগে ওটা শেষ না করে আমরা কিন্তু প্রস্তুত হয়ে থাকবো। এটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিচারিক শুদ্ধতার বিষয়ে রাজনৈতিক ইস্যু আনা উচিত নয়। এর আগে সকাল 8:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজের পরিদর্শন করেন তারা। পরিদর্শনের সময় সাথে ছিলেন গৃহায়ন, গণপূর্ত, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, তো আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, এটা বিচার বিলম্বিত করার শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। ভুটান বাংলাদেশে হাইড্রোলিক ইলেকট্রিক পাওয়ার রপ্তানি করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ বলেন, ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, যা আগামীতে আরও বড় পরিসরে নিয়ে যেতে চায় বিএনপি। এ সময় ভুটানের সাথে সার্কের কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। দক্ষিণ এশিয়ার যে ইন্টিগ্রেশনটা, এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন আমরা সার্কের মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে, সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরাও অবশ্যই সম্মত, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন ছিল সার্ক এবং দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন, যেটা পুরোপুরি আমরা বাস্তবায়ন করতে পারিনি বিগত দিনে। আগামীতে এটার এই সম্ভাবনাকে আমরা সবাই মিলে কাজে লাগাবো। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। সকালে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সভা করে সংগঠনটির নেতারা বলেন, আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। জাতীয় বড় দুই রাজনৈতিক দলের দুই নেতাকে আওয়ামী লীগের দালাল বলেও মন্তব্য করেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। এ সময় বিগত সরকার আমলে হত্যা, গুম, খুন সহ জুলাই আগস্ট অভ্যুত্থানের নৃশংসতার জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় দায়ী অটোরিকশা চালককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়া আগের করা 11 দফা দাবি বাস্তবায়নে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যা 7টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে সমাবেশ করেন তারা। এ সময় দ্রুত অটোরিকশা চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। গত 19 নভেম্বর রাতে জাবির নতুন কলা ভবনের সামনে অটোরিকশার ধাক্কায় রাচি নামের এক শিক্ষার্থী নিহত হন। এই ঘটনায় পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ, ক্যাম্পাসে ব্যাটারি চালিত যানবাহন নিষিদ্ধ, সিসি ক্যামেরা স্থাপন সহ 11 দফা দাবি জানিয়েছে 53 আবর্তনের শিক্ষার্থীরা। রামপাল রূপপুর প্রকল্প সহ সকল রেন্টাল চুক্তি দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। বলেন, আদানির সঙ্গে চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী। বৃহস্পতিবার এক আলোচনা সভায় একথা বলেন তিনি। আদানির যে বিদ্যুৎ চুক্তি, আদানি সহ যে আমদানি, বিদ্যুৎ আমদানি যে চুক্তি, সেটা নিয়ে হাইকোর্টের একটা রুল হয়েছে এবং সেটা আমরা খুবই ইতিবাচক মনে করি।
আদানির সাথে যে চুক্তি সেটা বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী এবং সেটা অবিলম্বে বাতিল করার প্রক্রিয়াটা শুরু করা উচিত। হাইকোর্টের রুলটা সরকারের জন্য সহায়ক হবে এবং সেটার উপরে ভিত্তি করেই সরকার যেন এটা অগ্রসর হয়। এখন চারদিকে নিচ্ছে একটু বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে তার জামিন মঞ্জুর করেন। একই সাথে খালাস চেয়ে তার আইনজীবী বলেন, আদালত আপিলের শর্তে জামিন মঞ্জুর করেছেন। গত 30 সেপ্টেম্বর প্রবীণের সাংবাদিক ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। চলতি বছরের 22 সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিতের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সজীব ওয়াজেদ জয়, আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা সবাই তার নাম উচ্চারণ করছেন। তারই অপহরণ মামলায় আমি এখানে আছি, তথাকথিত একটা মামলায়, যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় শফিক রহমানের নাম যেন কোথাও না থাকে। এই মামলাটি দায়ের করেন ফজলুর রহমান, এডিসি লালবাগ। এই মামলা দায়ের করার পরে হাসান আরাফাত নামে এডিসি ডিবি দক্ষিণ অভিযোগপত্র দাখিল করেন। আজকে জনাব শফিক রহমান উপস্থিত হয়ে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন এবং সেই সাথে জামিনও চেয়েছিলেন। বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। হবিগঞ্জের চুনারুঘাটে ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক কামরুল হাসান এই আদেশ দেন। এ সময় ইজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ আদালতের এপিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে ছাত্র জনতার ঢল নামে। এ সময় ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল 4:30টার দিকে ছাত্র জনতার উপর হামলা চালানো হয়। এ ঘটনায় গত 11 সেপ্টেম্বর ব্যারিস্টার সুমন সহ 170 নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে ব্যারিস্টার সুমনকে আদালতে তোলার খবরে আদালত প্রাঙ্গণে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা সুমনের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে এবং বিভিন্ন স্লোগান দেন। ফিজিওথেরাপি পেশার সকল বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে অনশন কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। মহাখালী স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মূল ফটকে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থীরা পরিষদ 2 দফা দাবিতে আন্দোলন শুরু করে। পরে দাবি বাস্তবায়নের জন্য তারা অনশনে বসেন। বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি দ্রুত বাস্তবায়ন এবং সকল সরকারি হাসপাতালে 1ম শ্রেণীর ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবিতে তারা সরাসরি স্বাস্থ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। শিক্ষার্থীরা বলছেন, সমস্যা নিরসনে স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্যসেবায় 2টি আলাদা বিশেষায়িত কমিটি গঠন করার 2 মাস অতিবাহিত হলেও কোনো ফলাফল না পাওয়ায় অনশনের ডাক দিয়েছেন তারা। পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভি শেরপুর জেলার প্রতিনিধি শহীদুল ইসলাম হীরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তীকে কাজে বাধা দিয়ে হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেস ক্লাব আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মবিরতিতে অংশ নেন জেলার সকল সাংবাদিক। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী 3 দিনের মধ্যে লাঞ্ছনাকারী ডাক্তার সেলিম মিয়াকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নিতে
থামাতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, গত 11 নভেম্বর জেলা সদর হাসপাতালের ওষুধ ক্রয়ের ঠিকাদার নিয়োগের অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সেলিম মিয়া কর্তৃক হামলা ও লাঞ্ছনার শিকার হন সাংবাদিক হীরা ও বাবু। দিনাজপুরের হিলিতে মেয়াদ উত্তীর্ণ স্যাম্পল ঔষধ এবং অনুমোদনহীনভাবে পশু খাদ্য বিক্রির অভিযোগে 3টি প্রতিষ্ঠানকে 18,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। দুপুরে উপজেলার বাংলাহিলি বাজারে অভিযান চালায় জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এ সময় অনুমোদনহীনভাবে পশু খাদ্য বিক্রির অভিযোগে কাউসার এন্টারপ্রাইজ মালিকে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মণ্ডল ফার্মেসিকে 5,000 ও জাহিদুল ইসলাম ফার্মেসিকে 3,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। কুয়েতে অনুষ্ঠিত 13তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহমুদ। 8 থেকে 12 বছরের গ্রুপে সেরার মুকুট পরেন তিনি। বৃহস্পতিবার সকাল 9:30টায় দেশে ফিরেছেন বিশ্বজয়ী হাফেজ আনাস মাহফুজ। এ সময় তাকে আলেম সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। আনাস রাজধানীর মিরপুরের মারকাজু ফয়জুল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। একই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান কারি আবু জর গিফারি। বিশ্বের 74টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে গৌরব অর্জন করেছেন তারা। রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে 17 দিনব্যাপী আবাসন মেলার পর্দা নামছে 23 নভেম্বর। আবাসন মেলায় অংশ নেয় গোল্ড স্যান্ডস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গোল্ড স্যান্ডস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। দিচ্ছে আকর্ষণীয় ছাড়। 5টি শেয়ার বুকিং দিলে মিলবে 1 ভরি স্বর্ণ, 3টি শেয়ার বুকিং দিলে অর্ধ ভরি স্বর্ণ উপহার দেওয়া হবে। এছাড়া একটি ইউনিট বুকিং দিলে মিলবে ডিনার সেট। ঢাকা কক্সবাজার বিমান টিকিটেরও বিশেষ অফার থাকছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। শীত জুড়ে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ আয়োজন করছে পুল সাইড বারবিকিউ বুফে ডিনার। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্র শনিবার থাকছে এই আয়োজন। সেখানে নানান ধরনের বারবিকিউ মাংস, মাছের সাথে উপভোগ করা যাবে লাইভ মিউজিক। 4,950 টাকায় এই প্যাকেজ আছে সুইমিং পুলের ব্যবহারের সুযোগও। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ করার অভিযোগে এই দুইজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হেগের এই আন্তর্জাতিক আদালত। বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতানিয়াহু এবং গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক মানুষদের বেঁচে থাকার প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধ, চিকিৎসা সেবা, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বঞ্চিত করেছেন। এমনকি এসব অভিযোগ বিশ্বাসের যথেষ্ট কারণও রয়েছে। এদিকে হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ICC। শ্রমিকদের উচ্চ মজুরি ও জীবনযাত্রার মান উন্নয়নের দাবিতে গ্রিসের রাজধানী এথেন্সে বিক্ষোভে রাস্তায় নেমেছে 15,000-এর বেশি মানুষ। এছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে বিক্ষোভ করেছে আরও 4,000 বাসিন্দা। শ্রমিকদের সাধারণ ধর্মঘটে অংশ নেয় পরিবহন খাতসহ স্কুল, আদালত ও হাসপাতালের কর্মীরা। 24 ঘন্টার ধর্মঘটে অচল হয়ে পড়ে জাহাজ চলাচল, বাস ও রেল পরিষেবা। 2025 সালের বাজেট ঘোষণার পরেই বিক্ষোভে নামেন শ্রমিকরা। দেশটির 280 বিলিয়ন ইউরো ঋণ সংকট মেটাতে গিয়ে কমিয়ে দেওয়া হয়েছে
বাসিন্দাদের মজুরি ও পেনশন। 2019 সালে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণের পর কিরিয়া ও কোসের মৃত সোকা ন্যূনতম মাসিক মজুরি 4 বার বাড়িয়ে 830 ইউরো করে, যা 2027 সালে পৌঁছাবে 950 ইউরোতে। তবে বাসিন্দারা বলছেন মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার খুবই কম। সাদা দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা কমেডিয়ান নামের আলোচিত ও সমালোচিত এই শিল্পকর্মটি নিলামে বিক্রি হয়েছে $62,40,000। ইতালিয়ান ভিজুয়াল আর্টিস্ট মাউরিজিও ক্যাটেলানের এই শিল্পকর্মটি কিনে নিয়েছেন জাস্টিন সান। চীনা এই সংগ্রাহক ক্রিপ্টোকারের প্ল্যাটফর্মে ট্রনের প্রতিষ্ঠাতা। 2019 সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের মায়ামিতে প্রদর্শন করা হয় কমেডিয়ান। সে সময় কলাটি খেয়ে ফেলেন আরেকজন শিল্পী, ফলে আবারও নতুন একটি কলা দেয়ালে টেপ দিয়ে এঁটে দেয় আর্ট ব্যাসেল কর্তৃপক্ষ। শিল্পকর্মের মধ্যে হাস্যরসের অনুভূতি যোগ করার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত মাউরিজিও ক্যাটেলান। তিন বছরে 10 বারের মতো আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত কিছু স্থির চিত্র দেখা যায় পর্বতের মুখ থেকে লাভা আর ধোঁয়া উঠছে, ছড়িয়ে পড়ছে আশপাশে। অন্ধকারে পুরো কমলা রং ধারণ করেছে অগ্ন্যুৎপাত। রেকজাভিক উপদ্বীপের নিচে ম্যাগমা থাকায় এই এলাকায় অগ্ন্যুৎপাত প্রবণতা বেশি। রাজধানী রেইকিয়াভিক থেকে 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই দ্বীপের অবস্থান। এর আগে সবশেষ 6 সেপ্টেম্বর রেকজাভিক উপদ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা দেয়। তবে এখনো পর্যন্ত এই ধোঁয়া বা উত্তাপ শহর পর্যন্ত আসার শঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয়েছে মৌসুমের প্রথম তুষারপাত। শ্বেতশুভ্র তুষারে ঢাকা পড়েছে জার্মানি, সুইজারল্যান্ডের বিভিন্ন স্থান। জার্মানির দক্ষিণাঞ্চলে কিছুটা আগেই শুরু হয়েছে তুষারপাত। দেশটির আবহাওয়া বিভাগ বলছে কিছু এলাকা পরিণত হবে তুষারের সমুদ্রে। কিছুটা বেশি ঠান্ডা থাকে জার্মানিতে। ব্ল্যাক ফরেস্ট এলাকায় তুষারপাত হতে পারে 20 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত। তুষারপাত দেখতে ভিড় করছেন পর্যটকরা। এদিকে সুইজারল্যান্ডে তুষারপাত ছেয়ে গেছে বিশাল এলাকা। আবহাওয়া বিভাগ বলছে এই মৌসুমে তুষারপাত হতে পারে এত সেন্টিমিটার পর্যন্ত। এক নারীর কোলে আরেক নারী, সম্পর্কটা হলো দুজনেই বিশ্ব রেকর্ডের অধিকারী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে উপলক্ষে লন্ডনে দেখা করেছেন বিশ্বের সবচেয়ে লম্বা ও বামন নারী। প্রায় 7 ফুট 1 ইঞ্চি লম্বা রুমেসা গেলগি তুরস্কের একজন গবেষক, বিপরীতে মাত্র 2 ফুট লম্বা জ্যোতি আমগে ভারতীয় অভিনেত্রী। লন্ডনের স্যাভয় হোটেলে দুই নারীর ভিন্নধর্মী সাক্ষাতে উচ্চতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রতি বছর 21 নভেম্বর এমন ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীকে নতুন রেকর্ড গড়ার অনুপ্রেরণা দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। নিউ রেকর্ডস ব্রেকার্স বইয়ে স্থান পেয়েছেন দুই নারী। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। বর্ডার গাভাস্কার সিরিজের আগের দিন স্কোয়াডে বদল আনতে হয়েছে ভারতকে। অনুশীলনে চোট পাওয়ার কারণে ভারতে ফেরত পাঠানো হচ্ছে পেসার খলিল আহমেদকে। তার বদলে রিজার্ভে থাকা ইয়াশ দয়ালকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে। বর্তমানে এ দলের হয়ে ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকায় আছেন দয়াল। সেখান থেকেই অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন এই পেসার। ভারতের হয়ে এখন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলে নেওয়া হলেও খেলানো হয়নি তাকে। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।